আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টির শিখন অভিজ্ঞতা 3 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো শিখন অভিজ্ঞতা 3 এর যে শিরোনাম দেওয়া রয়েছে তা হচ্ছে নাগরিক সেবা ও ই-কমার্সের সুযোগ গ্রহণ করি। সরকারি যে কোনো সেবা আগের চেয়ে অনেক সহজেই আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নিতে পারছি। এখন আর কোনো সেবা নিতে অফিসে বা দূরে গিয়ে অনেক সময় ব্যয় করতে হচ্ছে না। নাগরিক সেবা সহজীকরণে আমরা ডিজিটাল প্রযুক্তি যেমন ব্যবহার করছি, তেমনি কেনাকাটাতেও আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সহজেই সেবা নিতে পারছি। আমাদের এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নাগরিক সেবা ও ই-কমার্স সেবা নিতে কি কি পদক্ষেপ নিব এবং এর জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করে তা উপস্থাপন করব। তো আমরা এই অধ্যায়ে মেইনলি আমরা কিভাবে নাগরিক সেবাগুলো গ্রহণ করছি এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমাদের সকল কাজ খুবই সহজ হয়ে গিয়েছে, আমরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে খুব সহজে খুব কম সময়ে আমাদের কাজগুলো করতে পারছি, সেই সকল কিছু বিস্তারিত আমরা এখানে জানবো। তো প্রথমে আমাদের সেশন 1 রয়েছে। সেশন 1 এর নাম হচ্ছে নাগরিক সেবার শ্রেণীবিন্যাস। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইটির একটি সফট কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায়। সে এনসিটিভির ওয়েবসাইট থেকে খুব সহজেই তা ডাউনলোড করে এখন যে কোনো সময় বিজ্ঞান বিষয়ের পাঠগুলো পড়ে নিতে পারছে। এই যে অহনা একটি সেবা পেল, সেটিকে আমরা বলি নাগরিক সেবা। এনসিটিভি সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমেও এই নাগরিক সেবাটি দিচ্ছে। আর এরপর রয়েছে নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে পেয়ে থাকি। আবার আমরা নিজেরাও জনসাধারণের সুবিধার ও কল্যাণের জন্য প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি পর্যায়েও সেবা দিতে পারি। অহনা এনসিটিভির বই ডাউনলোড করে যে সেবাটি পেয়েছে, সেরকম আরও কয়েকটি সেবার নাম আমরা নিজের স্টিকি নোটগুলোতে উল্লেখ করি। এখানে আমরা একটা সেবা দেখলাম যেখানে হচ্ছে অহনা তার একটা বই এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে সে ডাউনলোড করে খুব সহজেই পড়তে পারছে। তো এইরকমই যে কোনো নাগরিক সেবা আমরা লিখতে পারি। যেমন ধরো বিদেশে বসে কোনো ভালো ডক্টরের কাছে আমরা চেক আপ করাচ্ছি, এটাও কিন্তু সেবার মধ্যে পড়ছে, নাগরিক সেবার মধ্যে পড়ছে। বা আমরা অনলাইনে আমাদের রেজাল্ট দেখছি, এটাও কিন্তু নাগরিক সেবার মধ্যে পড়ছে। তো এরকমই কিছু নাগরিক সেবা আমরা এইখানে যে স্টিকি নোটগুলো রয়েছে এখানে বইয়ের মধ্যেই লিখে ফেলবো। তাহলে চলো আমরা এটার উত্তরটা দেখে আসি যে আমরা এখানে কি কি লিখতে পারি। আমরা এখানে প্রথমে লিখতে পারি ই কমার্স, মানে এই যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যে ব্যবসা বাণিজ্যটা সেটা। এরপর রয়েছে ই টিকেটিং, মানে অনলাইনে টিকিট কাটার যে বিষয়টি রয়েছে। এরপর তোমার টেলিমেডিসিন রয়েছে। টেলিমেডিসিন হচ্ছে আমরা যে অনলাইনে বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বা ব্যবহার করে যে চিকিৎসা সেবা নেওয়া হচ্ছে সেটাই হচ্ছে টেলিমেডিসিন। ই পর্যায়ে হচ্ছে সরকারি যে কাজগুলো করা হয় ডিজিটাল বা অনলাইনের মাধ্যমে। এরপর রয়েছে ই পেমেন্ট, অনলাইনে টাকা আদান প্রদান করার বিষয়টি। এবং পরবর্তীতে রয়েছে ই পাসপোর্ট, যে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করা এবং অনলাইনের মাধ্যমেই সেই সকল তথ্য বা ইনফরমেশন জানতে পারা, এগুলো হচ্ছে ই পাসপোর্ট। তাহলে আমরা অনলাইন বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কি কি নাগরিক সেবা পেতে পারি তার কিছু নাম কিন্তু আমরা দেখে নিলাম। আমরা এই নামগুলো এখানে লিখে ফেলবো। আর তোমাদের যদি অন্য কোনো নাগরিক সেবার নাম জানা থাকে তোমরা সেগুলো লিখে দিবে। এরপর রয়েছে সংস্থা অনুযায়ী নাগরিক সেবার ধরন ভিন্ন ভিন্ন। একক সংস্থার কাছ থেকে এক এক ধরনের সেবা নিচ্ছি। উপরে ছক পর্যালোচনা করলেই আমরা নাগরিক সেবার শ্রেণীবিন্যাস করতে পারি। যেমন রয়েছে শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, কৃষি সেবা, আইন এবং বিচার সেবা, সামাজিক সুরক্ষা সেবা, নাগরিক নিরাপত্তা সেবা, ভূমি সেবা ইত্যাদি। উপরের ধরনগুলো ছাড়াও কি আর কোনো সেবা আমরা শনাক্ত করতে পারি? পরের পৃষ্ঠার ঘরে সেগুলো লিখে ফেলি। তো আমরা তো প্রথমে কিছু নাগরিক সেবার নাম দেখে নিলাম যেগুলো আমরা অনলাইন ভিত্তিক নাগরিক সেবা। এছাড়াও আরও কিছু নাগরিক সেবার কথা এখানে লেখা রয়েছে। আর আমরা এইখানে যে নাগরিক সেবাগুলো দেখতে পেলাম, এই সেবা ছাড়া যদি তোমার আর কোনো নাগরিক সেবার নাম জানা থাকে সেগুলো তুমি এই বক্সের মধ্যে লিখে দিবে। তাহলে চলো এই বক্সে লেখার মতন কিছু নাগরিক সেবার নাম দেখে আসি। প্রথমে রয়েছে প্রতিরক্ষা সেবা। প্রতিরক্ষা সেবা বলতে আমাদের সিকিউরিটি যারা দেয়, লাইক যারা পুলিশ বা র্যাব কর্মকর্তা রয়েছেন তাদের কথা বলা হয়েছে। এরপর রয়েছে শিল্প ও বাণিজ্য সেবা। এরপর রয়েছে কর্মসংস্থান সেবা। তো আমরা ওই সকল নাগরিক সেবা ছাড়া আরও 3 ধরনের নাগরিক সেবা জানতে পারলাম।
পরে আমাদের আরেকটা কাজ রয়েছে। এরপর লেখা রয়েছে চিত্র 3.2 ও ছক 3.1-এ আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি। এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি। এর সাথে কোনো সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটা বের করি। চিত্র 3.2 আর ছক 3.1-এ আমরা যে সকল নাগরিক সেবা চিহ্নিত করেছি এই সকল নাগরিক সেবাকে আমরা এইখানে লিখব, আর তারপরে এই সকল সেবা আমরা কোন কোন প্রতিষ্ঠান থেকে পেতে পারি সেটা আমরা লিখে ফেলব। আর এখানে কিন্তু একটা দেয়াই রয়েছে, যেমন নাগরিক সেবার মধ্যে দেয়া রয়েছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, আর এই সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ। তাহলে আমরা বাকি যে খালি ঘরগুলো রয়েছে এখানে কি কি লিখতে পারি তার উত্তরটা দেখে আসি। আমরা এখানে প্রথমে লিখতে পারি শিক্ষাগত সনদ, মানে আমরা যে সার্টিফিকেটগুলো পাই সেগুলো, এগুলো আমাদেরকে দেয়া হয় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে, মানে যেখানে আমরা যে সকল স্কুল বা কলেজে পড়াশোনা করি সেখান থেকে। এরপর রয়েছে আইন বিষয়ক সেবা, আর এই সেবাটা আমরা পাই সাধারণত স্থানীয় থানা বা আদালত থেকে। এরপর রয়েছে ট্রেড লাইসেন্স, এটা আমরা পেয়ে থাকি সিটি কর্পোরেশন বা পৌরসভা। এরপর রয়েছে কৃষি ঋণ সাধারণত দেয়া হয়ে থাকে কৃষি ব্যাংক থেকে। বোর্ড পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হয়। বিভিন্ন ভাতা সমাজ সেবা অধিদপ্তর, এবং সর্বশেষে দিয়েছি ই গভর্নেন্স, যা হচ্ছে আমরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে এই সকল সেবাগুলো পেয়ে থাকি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো 3.2-এর ছকটি কিভাবে পূরণ করবে। এরপর রয়েছে যে ছক 3.2-এ প্রাপ্ত নাগরিক সেবাগুলো পাওয়ার জন্য আমাদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এখনকার সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা গ্রহণ করার সম্ভাবনা খুব বেশি হচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন, যেমন শিক্ষা বিষয়ক তথ্য সংগ্রহ, সরকারি দপ্তর থেকে সনদ গ্রহণ, পাসপোর্ট আবেদন ও ভিসা প্রসেসিং, ট্যাক্স রিটার্ন জমা দেওয়া, ব্যাংকিং ইত্যাদি। নাগরিক সেবার সাথে সময় যাতায়াত ও খরচ জড়িত। এখন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই সকল নাগরিক সেবা গ্রহণ করায় একজন নাগরিকের সময় যাতায়াত ও খরচ অনেকাংশে কমে গিয়েছে। নাগরিক সেবার কয়েকটি উদাহরণ হলো কিশোর বাতায়ন, ডিজিটাল সেন্টার, জাতীয় তথ্য বাতায়ন, ই নথি, এক শপ, এক পে, জাতীয় হেল্পলাইন 333, মুক্ত পাঠ, শিক্ষক বাতায়ন, মাই গভ অ্যাপ, ডিজিটাল সার্ভিস, ডিজাইন ল্যাব ও আই ল্যাব এবং ইনোভেশন ল্যাব ইত্যাদি। নাগরিক সেবাকে আরও সহজ করতে মোবাইল অ্যাপও তৈরি করা হয়েছে। এখানে আমরা কিছু মোবাইল অ্যাপের ছবিও দেখতে পাচ্ছি। আর তারপর লেখা রয়েছে আমাদের যে কোনো নাগরিক সেবাই এখন খুব সহজে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে শুরু করতে পারি। একটি সেবার জন্য আবেদন করার পর তা কোন পর্যায়ে রয়েছে তা জানা যায় এবং স্বয়ংক্রিয়ভাবে আমাদের কাছে মেসেজ চলে আসে, যার মাধ্যমে জানতে পারি যে আমরা সেবাটি কত দিনের মধ্যে পাবো। তো এই তো আমরা নাগরিক সেবা নিয়ে অনেক কিছু আলোচনা করে ফেললাম। মেইনলি আমরা এই সেশনে নাগরিক সেবা কি কি রয়েছে তা কিছুই কিন্তু জেনে নিলাম, এবং আগে আমরা এই সকল নাগরিক সেবা পেতে গেলে আমাদেরকে অনেকটা দীর্ঘ মেয়াদি প্রসেসের মধ্যে যাওয়া লাগতো, আজকে অ্যাপ্লাই করতে হতো, সেটা আমরা হয়েছে কিনা অনেক দীর্ঘ মেয়াদি একটা সময় লাগতো। বাট এখন আমরা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে খুব সহজেই এই সকল নাগরিক সেবাগুলো পাচ্ছি, খুব কম সময়ের মধ্যে আমরা আমাদের জিনিসগুলো হাতে পাচ্ছি। তো এই তো সেশন 1 আজকে আমাদের গেল, তারপর রয়েছে সেশন 2 যা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।